আজকে নাকি আমাদের বাড়িতে আমার ছোট ননদ আর ছোট ননদের জামাই আসবে। এর জন্য তো আমার শাশুড়ি আমার সকাল সকালে ভাবলো যে একটা দেশি হাঁস রান্না করার জন্য। এই তো আমি আর আমার শাশুড়ি আমার চলে এসেছি সকাল সকাল হাঁস বের করার জন্য। পরে এই হাঁসটা বাছাই করি। অন্য সব মাংসর থেকে কিন্তু এই দেশি মাংসের স্বাদটা অনেক বেশি। আসলে এই পালিত হাঁসগুলো খেতেও কিন্তু অনেক কষ্ট লাগে, কারণ যে জিনিসটা নিজের হাতে যত্ন করে রাখা যায় সেই জিনিসটার প্রতি কিন্তু আসলে একটা অন্যরকম মায়া সৃষ্টি হয়। সেটা হাঁসই হোক বা মানুষ, যে কোনো জিনিসই হোক না কেন। হাঁসগুলোর কিন্তু অনেক বয়স হয়ে যাওয়ার কারণে ডিম দিচ্ছিল না, যার কারণে আমার শাশুড়ি আমা ভাবলো যে এগুলোকে আর রেখে লাভ নেই, এর জন্য নাকি একটা একটা করে খেয়ে ফেলবে। আজকে যেহেতু আমার ননদ আর ননদের জামাইয়ের আসার কথা, এর জন্য ভাবলাম যে আজকে একটা না হয় জবাই করা যায়। এই তো আমি কিন্তু হাঁসগুলো একটু একটু করে পরিষ্কার করে নিচ্ছি। হাঁসের বয়স অনেকদিন হওয়াতে কিন্তু গুঁড়া পশম তেমন একটা ছিল না, কিন্তু যে হাঁসের কিন্তু অনেক পরিমাণ তেল জমে যায়। হাঁসের অর্ধেকই প্রায় তেল ছিল। হাঁসের মাংস থেকে কিন্তু চামড়াটা খুলে নিতে আমার অনেক কষ্ট হয়। শুধু যে হাঁসের মাংস রান্না করলে তো চলবে না, ভাবলাম যে একটু গোড়া মাছের চচ্চড়ি করি। এই তো আব্বু সকাল থেকে এতগুলা গোড়া মাছ নিয়ে এসেছিল, আর সেগুলা কিন্তু ধুয়ে এরপরে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপরে তো আমার শাশুড়ি আমার একে একে চচ্চড়িগুলো মাখিয়ে নিচ্ছিল, আর আমরা কিন্তু চচ্চড়িগুলো এভাবেই মাখিয়ে নিই। আর এই গুঁড়া মাছে আগে লবণ আর হলুদ দিয়ে রাখার কারণ ছিল যে হাঁস পরিষ্কার করতে করতে মাছগুলো একটু নরম হয়ে যায়। এর জন্য যে ভাবছিলাম যে একটু লবণ আর হলুদ দিয়ে রাখি, যেন মাছের আগলায় যে গন্ধটা থাকে সেটা যেন আর না আসে। এই তো এরপরে কিন্তু মাছগুলো দিয়ে কিন্তু চুলোয় চচ্চড়িটা বসিয়ে দিল। আর এইদিকে কিন্তু আমার হাঁসের মাংস কাটাটাও একদম শেষের দিকে। এইদিকে আমার হাঁসের মাংস কাটা হতে না হতে কিন্তু ওইদিকে আমার শাশুড়ি আমার চচ্চড়ি রান্নাটাও হয়ে যায়। এরপরে ভাবলাম যে আজকে আমি নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়াবো। আমার ছোট তো সবসময় বলে যে কখনোই তোমার হাতে রান্না খেতে পারি না, আমি নাকি কখনোই তাদেরকে রান্না করে খাওয়াইনি। এর জন্য ভাবলাম যে আজকে নিজের হাতে রান্না করে খাওয়াবো সবাইকে। এই তো এরপরে কিন্তু পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়ে এরপরে মশলাগুলো তৈরি করে নিচ্ছিলাম। আমি কিন্তু বেশিরভাগ মশলাগুলো এভাবে একবারে বাটির মধ্যে নিয়ে নিই, নাহলে তো ভুল হয়ে যায় যে আমি কখন কোনটা দিয়েছি আর দেইনি। আমার এটা বেশিরভাগই হয়ে থাকে। এর জন্য মাঝে মাঝে আমি যখনই রান্না করতে আসি না, মশলাগুলো কিন্তু আমি এভাবেই একবারে বাটির মধ্যে দিয়ে নিই। এতে কিন্তু আমার জন্য অনেক সহজ হয়। এখানে আমি আদা, মরিচ, লবণ, হলুদ, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর যখনই ভালোভাবে কষানো হয়ে যাবে তখনই কিন্তু আমি মাংসগুলো ছেড়ে দিব। হাঁসের মাংসটা কিন্তু আমার আগে কখনোই রান্না করা হয়নি, এই প্রথম আমার রান্না করা, জানি না কেমন হবে। এই তো কথা বলতে বলতে কিন্তু আমার কষানোটা প্রায় শেষের দিক। আজকে কিন্তু খুব তাড়াহুড়া করে রান্নাটা করে নিচ্ছি, কারণ ভাইয়া আর আপু নাকি দুপুরে টেনে আসবে। যাই হোক, এরপরে কিন্তু আমার মনে হচ্ছিল যে ঝালটা একটু কম হয়ে যায়, এর জন্য আমি আবারও কিছু মরিচের গুঁড়ো আর গরম মশলাটা দিয়ে নিই। এই তো এরপরে কিন্তু প্রায় আমার হাঁসের মাংসটা রান্না শেষের দিকে। আর আমার হাঁসের মাংসটা যখনই রান্না শেষ হয়ে যায়, এরপরে তো আমার শাশুড়ি আমার পিঠা বানাতে চলে আসে। হাঁসের মাংসের সাথে কিন্তু পিঠা না হলে একদমই জমে না, কিন্তু যে পিঠাটা এবার এতটা বাজে হয়েছে সেটা কল্পনাও করতে পারিনি। এর জন্যই তো আমার শাশুড়ি আমা অন্য কারোর কাছে চাল কুটতে দেয় না, কিন্তু যে এবার এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে নিজে আর চালটা কুটতে পারিনি। এর জন্য অন্য একজনের কাছে দিয়েছিল চালগুলো কুটে আনতে, কিন্তু যে সে কিভাবে কুটেছে বা কতটা ভিজিয়ে রেখেছিল জানি না। পিঠাগুলো কেন যেন একটুও ফুলছিল। এর জন্য তো আমার শাশুড়ি আমার অনেক মন খারাপ হয়ে যায়, কারণ তার অনেক ইচ্ছা ছিল যে তার জামাইকে সুন্দর পিঠা বানিয়ে খাওয়াবে, কিন্তু যে পিঠাগুলো কিন্তু কোনো রকমই ভালো করতে পারছিল না। যেটা হয়ে গেছে তো হয়ে গেছে, সেটা আর বলে কি লাভ। তো আশা এতটা পরিমাণ দেরি হয়ে যায় আপুদের, আমার তো প্রচন্ড রকমের ক্ষুধা লাগে। এর জন্য আমি একটা প্লেটে কিছু মাংস আর কিছু পিঠা নিয়ে নিই। এই তো হচ্ছে পিঠার কালার, বললাম না যে একটুও ভালো হয়নি। সত্যি পিঠাটা আজকে এমন কেন হয়েছে জানি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।